প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল এই কোর্সের এই শিরোনামের 1954 সালের নির্বাচন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি। আশা করি শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি উপভোগ করবে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের পাঠ পরিচিত হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল। আলোচ্য বিষয় 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রায় পরীক্ষাতেই এটি থেকে প্রশ্ন থাকে, সুতরাং তোমরা গুরুত্ব সহকারে আজকের এই ক্লাসটি শুনবে। আজকে আমরা যা জানব 1954 সালের নির্বাচনের পটভূমি, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোট সম্পর্কে বলতে পারবে তোমরা, যুক্তফ্রন্ট গঠন সম্পর্কে বলতে পারবে, যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি ব্যাখ্যা করতে পারবে, 1954 সালের নির্বাচনের ফলাফল, গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে, নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ও মুসলিম লীগের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে পারবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। 1954 সালের নির্বাচনের পটভূমি। অবিভক্ত বাংলায় আইন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগে 1946 সালে। ভারত স্বাধীনতা আইন অনুসারে এই নির্বাচনে বিজয়ী যারা ছিল প্রাদেশিক পরিষদের সদস্য, তারাই স্বাধীন পাকিস্তানের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য বলে গণ্য হন। সে অনুসারে 5 বছর মেয়াদকাল পূর্ণ হওয়ার পর 1952 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু পূর্ব বাংলার টাঙ্গাইলে একটি উপনির্বাচনের ক্ষমতাসীন মুসলিম লীগের প্রভাবশালী নেতা একজন তরুণ উদীয়মান নেতার কাছে পরাজিত হলে মুসলিম লীগ সরকারের মধ্যে নির্বাচন ভীতি দেখা দেয়। তাছাড়া ইতিমধ্যে খালি হওয়া 34টি আসনের উপনির্বাচনের ব্যবস্থাও তারা করেনি, অর্থাৎ সরকার নির্বাচনের প্রতি এক ধরনের ভীতি কাজ করছিল। তারা নির্বাচন দিতে গড়িমসি করছিল। 1953 সালের 9 মার্চ পাকিস্তান গণপরিষদে পাশ হয় দ্য ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কন্টিনিউশন অ্যাক্ট 1953। এর মাধ্যমে গণপরিষদের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়। অথচ পাকিস্তানের অন্য প্রদেশগুলোতে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন নিয়ে সরকারের টালবাহানার কারণে পূর্ব বাংলার মানুষের মনে মুসলিম লীগ বিরোধী চেতনা চরম আকার ধারণ করে। পূর্ব বাংলার মানুষ সরকারের কাছে নির্বাচনের জোর দাবি জানায়, ফলে সরকার অনেকটা বাধ্য হয়েই 1954 সালের 8 মার্চ পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনের দিন ধার্য করতে অনেকটা বাধ্য হয়েছিল বাংলার মানুষের চাপের কারণে। ফলে নির্বাচন যদিও 2 বছর আগে হওয়ার কথা ছিল, কিন্তু মুসলিম লীগ সরকারের এক ধরনের ভীতি কাজ করছিল যে তারা নির্বাচন দিলে হয়তো হেরে যাবে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং জোট। আসলে 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট 16টি রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা ছিল যুক্তফ্রন্ট এবং মুসলিম লীগ, অর্থাৎ ক্ষমতাসীন সরকারের সাথে বিরোধী দলীয় জোট, যেটি যুক্তফ্রন্ট নামে গঠিত, তার মূলত প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবং এই প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট 16টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। মুসলিম আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, গণতন্ত্রী দল, খেলাফতে রাব্বানি পার্টি। আর অপরদিকে অমুসলিম আসনগুলোর জন্য পাকিস্তান জাতীয় কংগ্রেস, তফসিলি ফেডারেশন, গণসমিতি, পূর্ব পাকিস্তান সমাজতান্ত্রিক দল ইত্যাদি দল প্রতিদ্বন্দ্বিতা করে। হিন্দু আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে গণসমিতি, অভয়াশ্রম দল,
পূর্ব পাকিস্তান সমাজতান্ত্রিক দল একত্রে সংখ্যালঘু যুক্তফ্রন্ট নামে একটি নির্বাচনী জোট গঠন করেছিল। তাহলে আমরা দেখছি মূলত জোট ছিল দুটি, একটি হচ্ছে যুক্তফ্রন্ট আর একটি হচ্ছে সংখ্যালঘু যুক্তফ্রন্ট, আর অপরদিকে মুসলিম লীগ এককভাবেই সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। যুক্তফ্রন্ট গঠন, কেন যুক্তফ্রন্ট গঠন করা হলো? মূলত সরকারের এই গড়িমসির কারণেই পূর্ব বাংলার রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ, যেটি মুসলিম লীগ থেকেই মূলত ভেঙে তৈরি করা হয়েছিল এবং মাওলানা ভাসানী এবং শহীদ সোহরাওয়ার্দী তাদের উদ্যোগেই এই দলটি প্রতিষ্ঠা পেয়েছিল, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দীর কারণে। এবং তারা তখন এই মুসলিম লীগকে ঠেকানোর জন্য বাংলার জনগণের মনোভাবের প্রতিফলন হিসেবে তারা যুক্তফ্রন্ট গঠন করেছিল। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল ছিল দুটি, মুসলিম লীগ এবং যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আওয়ামী মুসলিম লীগ 1953 সালের 4 ডিসেম্বর তারিখে কৃষক শ্রমিক পার্টি, যেটি মূলত প্রতিষ্ঠা করেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, পাকিস্তান গণতন্ত্রী দল এবং পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করেছিল। এই নির্বাচনকে যুক্তফ্রন্টের নির্বাচনও বলা হয়ে থাকে। সাথে ছিল মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি। যুক্তফ্রন্টের প্রধান 3 নেতা ছিলেন মাওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং উল্লেখ্য, এই যুক্তফ্রন্টের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এবং তিনি পরবর্তীতে নির্বাচিত হয়ে এই সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাহলে এই যুক্তফ্রন্ট নির্বাচন হচ্ছে বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম, অর্থাৎ দেশ বিভক্তির পরে প্রথম নির্বাচন, এবং এই নির্বাচনে জোটবদ্ধভাবে বাঙালি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং পাকিস্তানপন্থীদের সমুচিত জবাব দিয়েছিল। যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার প্রেক্ষিতে তারা 21 দফা কর্মসূচি ঘোষণা করেছিল, যেটিকে নির্বাচনী ইশতেহারও বলা যায়। এই নির্বাচনী ইশতেহারের প্রথম দফাটি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। দ্বিতীয়ত, বিনা ক্ষতিপূরণের জমিদারি ও সকল খাজনা আদায়কারী সত্ত্ব উচ্ছেদ ও রহিত করে উদ্ধৃত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হবে। খাজনার পরিমাণ হ্রাস এবং সার্টিফিকেট জারির মাধ্যমে খাজনা আদায়ের প্রথা রহিত করা হবে। তৃতীয়ত, পাট ব্যবসা জাতীয়করণ করে তা পূর্ববঙ্গ সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হবে এবং মুসলিম লীগ শাসনামলে পাট কেলেঙ্কারি তদন্ত ও অপরাধীর শাস্তির ব্যবস্থা করা হবে। চতুর্থত, কৃষিক্ষেত্রে সমবায় প্রথা প্রবর্তন এবং সরকারি অর্থ সাহায্যে কুটির শিল্পের উন্নয়ন সাধন করা হবে। পঞ্চমত, পূর্ববঙ্গকে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণ করা হবে এবং লবণ কেলেঙ্কারির তদন্ত ও অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। 6 নম্বরে, কারিগর শ্রেণীর গরিব মহাজেরদের কর্মসংস্থানের আশু ব্যবস্থা গৃহীত হবে। 7 নম্বরে, খাল খনন ও সেচ ব্যবস্থার মাধ্যমে দেশে বন্যা ও দুর্ভিক্ষ রোধের সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। 8 নম্বরে, পূর্ববঙ্গে কৃষি ও শিল্প খাতের আধুনিকায়নের মাধ্যমে দেশকে স্বাবলম্বী করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মূলনীতি মাফিক শ্রমিক অধিকার নিশ্চিত করা হবে। 9 নম্বরে, দেশের সর্বত্র অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন এবং শিক্ষকদের ন্যায্য বেতন ও ভাতার ব্যবস্থা করা হবে। 10 নম্বর, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মাতৃভাষায় শিক্ষাদান, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যকার বৈষম্য বিলোপ করে সকল বিদ্যালয়কে সরকারি সাহায্যপুষ্ট প্রতিষ্ঠানে পরিণত করা হবে। 11 নম্বর, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন সহ সকল প্রতিক্রিয়াশীল আইন বাতিল করে সকলের জন্য উচ্চশিক্ষার সহজলভ্য করা হবে। 12 নম্বরে, শাসন পরিচালনা ব্যয় হ্রাস করা হবে। যুক্তফ্রন্টের কোনো মন্ত্রী 1000 টাকার বেশি বেতন গ্রহণ করবেন না। 13 নম্বর, দুর্নীতি, স্বজনপ্রীতির ঘোষ, রিশওয়াত বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 14 নম্বর, জননিরাপত্তা আইন অর্ডিন্যান্স অনুরূপ কালাকানুন বাতিল, বিনা বিচারে আটক বন্দির মুক্তি, রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্তদের প্রকাশ্য আদালতে বিচার এবং সংবাদপত্র ও সভা সমিতি করার অবাধ অধিকার নিশ্চিত করা হবে। 15 নম্বর, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হবে। 16 নম্বর, বর্ধমান হাউসের পরিবর্তে কম সিলেবাসের
বাড়িতে যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রীর আবাস স্থল নির্ধারণ করা হবে এবং বর্ধমান হাউসকে প্রথমে ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা হবে। 17 নম্বর, রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচিহ্ন স্বরূপ ঘটনাস্থলে শহীদ মিনার নির্মাণ এবং শহীদদের পরিবার বর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। 18 নম্বর, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হবে। 19 নম্বর, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গের পূর্ণ স্বায়ত্তশাসন এবং দেশ রক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যতীত সকল বিষয় পূর্ব বাংলা সরকারের অধীনে আনয়ন। দেশ রক্ষা ক্ষেত্রে স্থল বাহিনীর হেডকোয়ার্টার পশ্চিম পাকিস্তান এবং নৌবাহিনীর হেডকোয়ার্টার পূর্ব পাকিস্তানে স্থাপন এবং পূর্ব পাকিস্তানে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপন ও আনসার বাহিনীকে সশস্ত্র বাহিনীতে পরিণত করা হবে। 20 নম্বর, কোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কর্তৃক আইন পরিষদে অবস্থানের মেয়াদ বাড়ানো যাবে না। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার 6 মাস পূর্বে মন্ত্রিসভা পদত্যাগপূর্বক নির্বাচন কমিশনের মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে। 21 নম্বর, যুক্তফ্রন্টের আমলে সৃষ্ট শূন্য আসনে 3 মাসের মধ্যে উপনির্বাচনের ব্যবস্থা করা হবে এবং পরপর 3টি উপনির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী পরাজিত হলে মন্ত্রিসভা পদত্যাগ করবে। এই নির্বাচনী ইশতেহার মূলত যুক্তফ্রন্টের নির্বাচনকেই ঘুরিয়ে দিয়েছিল এবং বাংলার আপামর জনতা যুক্তফ্রন্টের পক্ষেই তাদের ফলাফল ব্যক্ত করেছে। আমরা দেখছি যে নির্বাচনের ফলাফল যদি পর্যবেক্ষণ করি তাতে দেখা যাবে যে পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে 237টি মুসলিম আসনের অর্থাৎ সর্বমোট আসন ছিল 309টি, তার মধ্যে 237টি ছিল মুসলিম আসন। এর মধ্যে যুক্তফ্রন্ট 215টি, পরে আরও স্বতন্ত্র 8 জন যোগ দিলে টোটাল 223টি আসন যুক্তফ্রন্টের হয়। তন্মধ্যে মাওলানা ভাসানের নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ 140টি, শেরেবাংলা একে ফজলে হকের কৃষক শ্রমিক পার্টি 34টি, নেজামি ইসলাম পার্টি 12টি, যুবলীগ 15টি, গণতন্ত্রী দল 10টি, কমিউনিস্ট পার্টি 4টি ও পরে যোগ দেওয়া স্বতন্ত্র 8টি। এছাড়াও অন্যান্য দলের মধ্যে খেলাফতে রাব্বানি পেয়েছিল 1টি, স্বতন্ত্র থেকে 3টি, মুসলিম লীগ 9টি আসন মাত্র লাভ করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রাম থেকে নির্বাচিত একজন মুসলিম লীগে যোগ দিলে তাদের মোট আসন সংখ্যা দাঁড়ায় 10। এছাড়াও খেলাফতে রাব্বানি 1টি ও অন্য 4 জন স্বতন্ত্র প্রার্থী আসন লাভ করেছিল। এই নির্বাচনে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে জন্য 72টি আসন সংরক্ষিত ছিল। এগুলোর মধ্যে শিডিউল্ড কাস্ট ফাউন্ডেশন 27টি, কংগ্রেস লাভ করেছিল 24টি আসন, যুক্তফ্রন্ট অর্থাৎ যেটিকে আমরা বলেছিলাম যে সংখ্যালঘু যুক্তফ্রন্ট সেটি 13টি, কমিউনিস্ট পার্টি 4টি, বৌদ্ধ 2টি, খ্রিস্টান 1টি এবং স্বতন্ত্র প্রার্থী 1টি আসনে জয়ী হয়েছিল। এই নির্বাচনের যদি আমরা গুরুত্ব বিশ্লেষণ করি যে এটি ছিল পাকিস্তানের সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটের ভিত্তিতে প্রথম নির্বাচন, যেটি 1947-এর দেশ বিভাগের পরে পূর্ব পাকিস্তানের প্রথম নির্বাচন এবং প্রাপ্তবয়স্ক সকল ভোটারের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং রাজনৈতিক ঐক্য সংহতিবোধের জন্ম দেয়। আমরা দেখছি যে এই নির্বাচনে ভোটাররা মুসলিম লীগকে সমুচিত জবাব দিয়েছিল এবং তারা যুক্তফ্রন্টের পক্ষেই তাদের মতামত ব্যক্ত করেছিল। পূর্ব বাংলার জনগণের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি জোরদার করেছিল। ভাষা আন্দোলনের মাধ্যমে যে দাবি উত্থাপিত হয় তার প্রতি পূর্ণ সমর্থন আমরা দেখতে পাই এই নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ এই 21টি ইশতেহারের মধ্যে প্রথম দফাটি ছিল যে রাষ্ট্রভাষা বাংলা করা হবে। এটি এই অঞ্চলের মানুষ খুব ভালোভাবেই নিয়েছিল এবং এই কারণে যুক্তফ্রন্টকে তারা বিপুল ভোটে বিজয়ী করেছিল। রাজনীতিতে অবঙ্গালী নেতৃত্বের বিরুদ্ধে বাংলার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছিল। ফলে এই নির্বাচনটি পূর্ব পাকিস্তানের জন্য বা তৎকালীন পূর্ব বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং এটি এদেশের জাতীয়তাবোধকে জাগ্রত করেছিল, যেটি পরবর্তীতে আমাদেরকে ধীরে ধীরে স্বাধীনতার দিকে ঠেলে দিয়েছিল। নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ও মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো কি? যুক্তফ্রন্টের বিজয়ের কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব মুসলিম লীগ বিরোধী ঐক্যজোট, অর্থাৎ পূর্ব বাংলায় মুসলিম লীগ
কে ঠেকাও, এই ফর্মুলা নিয়েই মূলত যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এবং এটি জনগণ খুব ভালোভাবেই গ্রহণ করেছিল। এবং দ্বিতীয়ত, যুক্তফ্রন্টের যেই নির্বাচনী ইশতেহার ছিল, 21 দফা ইশতেহার, এটি ছিল এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, ফলে মানুষ ব্যালটের মাধ্যমে তাদের পক্ষে জবাব দিয়েছিল। তৃতীয়ত, নেতৃত্বের প্রকৃতি। এই নেতৃবৃন্দ ছিলেন, আমরা দেখছি যে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমরা দেখছি যে এই নেতৃত্বের গুণের কারণেই মূলত যুক্তফ্রন্ট বিজয় হয়েছিল। চতুর্থত, ছাত্র যুব সমাজ এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছিল। বিশেষ করে আমরা দেখেছি যে ভাষা আন্দোলনে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল এবং এই ভূমিকাটি আরও শক্তিশালী হয়েছিল এই যুক্তফ্রন্টের নির্বাচনের মাধ্যমে। অপরদিকে আমরা যদি মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব সাংগঠনিক দুর্বলতা। যেহেতু মুসলিম লীগ এই অঞ্চলে উপনির্বাচন দিতে ভয় পাচ্ছিল, স্বভাবতই বোঝা যাচ্ছে যে তাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত দুর্বল ছিল। দ্বিতীয়ত, জনবিচ্ছিন্ন নেতৃত্ব। তাদের নেতারা জনগণের কথা ভাবতো না, বরং নিজেদেরকে নিয়েই ব্যস্ত ছিল, ফলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তৃতীয়ত, মুসলিম লীগ সরকারের দুর্নীতি। পূর্ব বাংলায় পাট ক্রয়, লবণ দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি, এবং আমরা প্রত্যেকটা সেক্টরের দুর্নীতির কারণে এই অঞ্চলের মানুষ তাদেরকে পরিত্যাগ করেছিল। এবং সর্বশেষ আমরা দেখি যে আসলে তারা সরকার পরিচালনায় ব্যর্থ ছিল, কারণ রাষ্ট্র ভাগ হওয়ার অল্প কিছুদিন পরে রাষ্ট্রভাষার প্রশ্নে এই অঞ্চলের বৃহত্তর স্বার্থ না দেখে মুষ্টিমেয় লোকের স্বার্থকে তারা গুরুত্ব দিয়েছিল, ফলে তাদেরকে অনেকটাই বলা যায় যে সরকার পরিচালনায় ব্যর্থ ছিল। আমরা এই আলোচনার উপর ভিত্তি করে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি। আরও কিছু বিষয় আছে। এর ফলে আমরা দেখি যে যুক্তফ্রন্ট বিজয় হওয়ার ফলে একে ফজলুল হকের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়েছিল এবং পরবর্তীতে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আবারও মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছিল এইভাবে। এবং তার কিছুদিন পরে 56 সালে আমরা দেখি যে এই যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করা হয় এবং আরও পরের দিকে আমরা দেখি যে 58 সালে সামরিক শাসন জারির মাধ্যমে আসলে এখানকার রাজনৈতিক কর্মকাণ্ডই বন্ধ হয়ে যায়। আজকের এই আলোচনার উপর ভিত্তি করে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি, কারণ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপিকটি তার থেকে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং আমি একটি মডেল প্রশ্ন দিচ্ছি, এটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। রিফাত স্পিনিং মিলের কর্ণধার রিফাত সরকার তার অধীন কর্মচারীদের নিয়োগ বিধি মোতাবেক প্রাপ্য মজুরি, বোনাস, স্বাস্থ্যসম্মত পরিবেশ ইত্যাদি সুবিধা প্রদানে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে আসছিলেন। এতে বিক্ষুব্ধ কর্মচারীরা একত্রিত হয়ে দাবি আদায়ে শ্রমিক সংঘ গড়ে তোলে এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনের চাপে তাৎক্ষণিকভাবে তাদের দাবি মেনে নেওয়া হলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাত ও কৌশলে মালিক তাদের ঐক্য ভেঙে দেয় এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেন। এই উদ্দীপকের আলোকে আমি কয়েকটি প্রশ্ন রেখেছি। ক নম্বর প্রশ্ন, যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল ছিল? খ, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ কি, ব্যাখ্যা করো। উদ্দীপকের শ্রমিক সংঘ গড়ে তোলার সাথে যুক্তফ্রন্ট গঠনের কি সাদৃশ্য পাওয়া যায়, ব্যাখ্যা করো। ঘ, তুমি কি মনে করো শ্রমিক সংঘের আন্দোলনের পরিণতির মতোই যুক্তফ্রন্টের পরিণতিও একই হয়েছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমার আলোচনা থেকে পেয়ে যাবে। তোমরা ক্লাসটি ভালোভাবে শুনবে এবং প্র্যাকটিস করবে বাসায়, এবং ভালো থাকবে, সাবধানে থাকবে। পরবর্তী কোনো ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।